আপু, হ্যালো আপু। জি, হুম। আপু শুরু করে দেন। শুরু করে দেব? জি আপু, পার্টিসিপেন্ট জি আচ্ছা। পার্টিসিপেন্ট হয়ে যাবে আপু, শুরু করে দেন। স্যার আপনি এখন স্যার আপু শুরু করার পরে স্যার আপনি স্লাইড শেয়ার দিতে পারবেন স্যার। জি আপু শুরু করেন আপু। Dear audience, good evening. Welcome you all to today's live webinar program. Our today's topic is obesity, secrets to overcome, arranged by Lancet Medical Academy. Our scientific partner is UniMed UniHealth Pharmaceuticals. The motto of our academic group is to spread knowledge and learn together. Actually, it's an open learning platform for medical students and doctors. Dear audience, we'll be glad to know that today we have had with us renowned endocrinologist Dr. Indrajit Prasad Sir, Associate Professor, Department of Endocrinology, Dhaka Medical College Hospital. He is one of the legend endocrinologists not only in our country but also in the world. I am Dr. Onay Shaha Bonna, PhD resident, Department of Endocrinology, Dhaka Medical College Hospital, feeling immense pleasure to be a moderator of this program. Now I would like to invite our honorable teacher, Dr. Indrajit Prasad Sir, to enlighten us with his presentation. Sir, please. Thank you very much, Dr. Anonna. The slides are visible. Dr. Anonna, can you see the slides? জি স্যার, স্লাইড আসছে। Yes, sir. Yes, okay, thank you very much. Thank you, Lancet Academic Group, for inviting me for this presentation. Actually, obesity is one of my favorite topics and chapters. Actually, I'd like to express my gratitude to the Lancet academic admin who has invited me to speak on this topic. So, আমরা basically কথাগুলো বাংলায় বলতে চাই। প্রথমে আমি শুরু করতে চাই একটা case scenario দিয়ে। Ashik has grown up, but in real sense not enough. আশিকের বয়স 13 বছর। কেস সিনারিও গুলো হলে একটু আমাদের বুঝতে সুবিধা হয়, সেজন্য কেস দিয়ে স্টার্ট করছি আমরা। আশিকের বয়স 13 বছর, অনেক ওজন বেড়ে গেছে। আশিক অনেক খায়, হাইপারফ্যাজিয়া, ওর ক্ষুধা অনেক বেশি। 102 কেজি তার ওজন, বিএমআই হচ্ছে 45 কেজি পার মিটার স্কয়ার, মানে হচ্ছে সে মরবিডলি ওবেজ। আমরা এক্সামিনেশন করে দেখলাম তার স্মল টেস্টিকলস। সো কি মনে হচ্ছে যে কি মনে হচ্ছে ও ডায়াগনোসিস আপনারা গেস করতে পারেন। তার ডায়াগনোসিস আসলে প্রেডার-উইলি সিনড্রোম। সো যেটা আমরা বলতে চাই যে ওবেসিটি কিন্তু শুধু ওবেসিটি না, ওবেসিটির পেছনে কিন্তু অনেক কারণ লুকানো থাকে। ওবেসিটির পেছনে অনেক কারণ লুকানো থাকে, সেগুলো যদি আমরা খুঁজে বের করতে না পারি, শুধুমাত্র ডায়েট, এক্সারসাইজ, ওজন কমানোর ওষুধ এগুলো দিয়ে কিন্তু আমরা আসলে সাকসেসফুল হতে পারবো না। কারণ অনেক ওবেসিটি আছে যেগুলোর পেছনে কারণ থাকে এবং এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সো ওবেসিটি আমরা বলতে কি বুঝি, যে ওজন এবং উচ্চতার অনুপাত করে যদি আমরা দেখি যে তার শরীরে ফ্যাটের অ্যাকুমুলেশন অনেক বেশি আছে এবং সেটা একটা এক্সপেক্টেড রেঞ্জের থেকে বেশি আছে, তখন আমরা এটাকে ওবেসিটি বলি। এবং এই ওবেসিটির বেসিক্যালি ক্লাসিফাইও করা যায় যে বিএমআই দিয়ে, সে আন্ডারওয়েট 18 নিচে হলে, 18.5 থেকে 25 হলে নর্মাল ওয়েট, আর ওভারওয়েট হচ্ছে 25-এর উপরে গেলে কিন্তু 30-এর নিচে। আর ওবেসিটি স্টার্ট হয়ে যায় যখন 30 বিএমআই হয়ে যায়, এবং 30 থেকে 35 হচ্ছে ক্লাস 1, 35 থেকে 40 হচ্ছে ক্লাস 2, এবং 40-এর উপরে গেলে তখন এটাকে বলি ক্লাস 3 ওবেসিটি। কিন্তু আমাদের
যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে অথবা এশিয়াতে আমরা যেটা দেখি যে সেটা হচ্ছে যে এটার ক্লাসিফিকেশনটা একটু আলাদা। 23-এর মধ্যে হলে আমরা নরমাল বলি, 23 থেকে 27 হলে তখন আমরা এটাকে বলি 23 থেকে 27 হলে আমরা এটাকে বলি ওভারওয়েট, এবং 27-এর বেশি হলে আমরা বলি যে ওবিজ। 27-এর বেশি হলে এটাকে আমরা বলি ওবিজ। তো গ্লোবাল প্যান্ডেমিক আসলে সারা পৃথিবী জুড়েই আসলে এই ওবেসিটি বাড়ছে, এবং যেটা দেখা যাচ্ছে যে ওবেসিটি বাড়ছে এবং মিডল ইনকাম তো যেটা হচ্ছে সারা পৃথিবী জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে লো ইনকাম, মিডল ইনকাম সব দেশেই আসলে ওবেসিটি যে 80 সাল থেকে এই যে 2015-20 সাল পর্যন্ত দেখা যাচ্ছে যে কার্ভটা আসলে রাইজিং, এবং মেল ফিমেল সবাই কিন্তু আসলে আমরা ওবিজ হয়ে যাচ্ছি। এবং যে অর্গানাইজেশন গুলো আছে, এসি, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, এফডিএ, যে ওবেসিটি সোসাইটি যেটা আছে ইউএস, এবং ডব্লিউএইচও সবাই কিন্তু মানে অ্যালার্ট করেছে যে দিস ইজ এ ডিজিজ, এবং এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ, এবং এটাকে রোগ হিসেবে চিহ্নিত করে এটাকে কিন্তু আমাদের চিকিৎসা করতে হবে। তো সেই আলোকেই আমরা বলতে চাই যে ওবেসিটি ইজ এ কমপ্লেক্স মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। এখানে এনার্জি ইনটেক এবং এনার্জি এক্সপেন্ডিচার এটা একদম চোখের সামনে দেখা যায় যে কি খাচ্ছি, কি খরচ করছি, এর বাইরেও কিন্তু অনেক প্লেয়ার এখানে আছে, এবং সেগুলোকে যেমন আমরা অ্যাড্রেস করতে পারি, যেমন অ্যাডিপোজ টিস্যু, প্যানক্রিয়াস, গাট, জেনেটিক্স এবং আদার মেডিকেশন সবকিছু মিলিয়ে কিন্তু এই ওবেসিটিটা আমাদের দেখা দেয়। এবং এটা যদি আমরা ম্যানিপুলেট করতে চাই তাহলে কিন্তু আমরা ম্যানিপুলেট করতে পারবো, এবং আমরা সাকসেসফুল হতে পারবো যে ওবেসিটি ম্যানেজমেন্টে। এবং কেন জরুরি এই ওবেসিটি ম্যানেজ করা, কারণ একটাই, সেটা হচ্ছে যে দেখেন যখন বিএমআই 80-র উপরে উঠে যায়, তখন কিন্তু যখন বিএমআই যেটা বলছি আমরা নর্মাল বিএমআই যখন থাকে তখন 80% পেশেন্ট কিন্তু 70 বছর কিন্তু বাঁচবে। আর যখন বিএমআই 35 থেকে 40 হবে তখন কিন্তু 60% পেশেন্ট কিন্তু 70 বছর পর্যন্ত যেতে পারে। কিন্তু 60% পেশেন্ট কিন্তু 70 বছর পর্যন্ত যেতে পারে। আর যখন বিএমআই 40 থেকে 50 হয়ে যায় তখন 50% পেশেন্টও কিন্তু 70 বছর পর্যন্ত যেতে পারবে না। তো সেই আলোকে আমরা বলতে চাই যে আমরা যদি নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি চাই তাহলে কিন্তু আমাদের ওজন কমাতে হবে। এবং এই যে মৃত্যুর যে এই ঢেউ আমরা দেখতে পাচ্ছি এখানে, রেড যে অংশটা, এটা কিন্তু আমাদের ওবেসিটির জন্য হচ্ছে, এবং এটা কিন্তু দিনে দিন বেড়েই চলেছে। এবং ওবেসিটির যে প্রবলেম গুলো আমরা দেখতে পাই তার মধ্যে হচ্ছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, যে মেটাবলিক ডিজিজ সবকিছু মিলিয়ে আসলে আমরা যেটা দেখতে পাই যে কার্ডিওভাস্কুলার, স্ট্রোক, ডিসলিপিডেমিয়া, হাইপারটেনশন, করোনারি হার্ট ডিজিজ ইত্যাদি ইত্যাদি কিন্তু ওবেসিটির জন্য বাড়ে। টাইপ 2 ডায়াবেটিস বাড়ে ওবেসিটির জন্য, থ্রম্বোসিস বাড়ে, গাউট এগুলো বেড়ে যায়, অ্যাজমার প্রকোপ বাড়ে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের একটা কারণ ওবেসিটি, গলস্টোনের কারণ এবং ইনফার্টিলিটির কারণ কিন্তু ওবেসিটি আমরা দেখতে পাই। এবং যে মেকানিক্যাল যে প্রবলেম গুলো হয় যেমন স্লিপ অ্যাপনিয়া, ব্যাক পেইন, ইনকন্টিনেন্স, অস্টিওআর্থ্রাইটিস, ফিজিক্যাল ফাংশনিংও কিন্তু আমাদের অনেক প্রবলেম দেখা দেয়, এবং কিছু মেন্টাল প্রবলেমও দেখা দেয়, তার মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু আমাদের ওবেসিটির একটা পার্ট। এবং ক্যান্সার এটাও কিন্তু আমরা যে স্টাডিগুলো দেখতে পাই যে যত ওজন বাড়তে থাকবে ক্যান্সারের প্রাদুর্ভাব কিন্তু তত বাড়তে থাকে। সো এই স্টাডিগুলো হয়েছে যে এগুলো কিন্তু যে স্টাডিগুলো আমরা দেখাচ্ছি কার্ভগুলো, এই কথাগুলো বলার পেছনে এই যে আমাদের স্টাডির যে এভিডেন্স রয়েছে এই এভিডেন্সের ভিত্তিতেই আসলে আমরা কথাগুলো বলছি। এবং যে ডায়াবেটিসের রিস্ক বাড়তে থাকে, বেসিক্যালি যারা ওবিস তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা যারা নন ওবিস তাদের থেকে কিন্তু অনেক অনেক গুণ বেশি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন ওবেসিটির কারণে। এবং যেটা হচ্ছে যে এখানে
সিভিডির প্রিভ্যালেন্স এগুলো বেশি হয়, এবং যে ক্যান্সারের কথা আমরা বলছিলাম যে যে ইসোফেজিয়াল অ্যাডেনোকার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, লিভার ক্যান্সার, কিডনি ক্যান্সার, গল ব্লাডার ক্যান্সার, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু পার কেজি পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে, যে পার কেজি মিটার স্কোয়ার অ্যাবাভ দ্য হেলদি ওয়েট যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এরকম ভাবে দেখেন কার্ভটা দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন, যে বারগুলো দেখলে বুঝতে পাচ্ছেন যে আসলে ক্যান্সারের প্রিভ্যালেন্স কিভাবে ওবেসিটির সাথে বাড়তে থাকে। এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম এই স্টাডিগুলো থেকে আমরা বলছিলাম যে এই প্রবলেমগুলো হয়ে থাকে, এবং এটা খুব ক্লিয়ারলি এই কার্ভগুলো থেকে দেখতে পাচ্ছি। এবং তাহলে ওজন কমিয়ে কি লাভ? সরাসরি আমরা যদি দেখতে চাই যে ওজন কমানোর দরকার কি, অথবা ওজন কমিয়ে আমরা কি কি বেনিফিট পেতে পারি, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব যে ডায়াবেটিসের যে প্রিভ্যালেন্স সেটা কমে আসে। আমরা জানি যে 80% অফ দিস টাইপ 2 ডায়াবেটিস আর প্রিভেন্টেবল। এই টাইপ 2 ডায়াবেটিস কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। এবং যেটা আমরা দেখতে পাই যে কার্ডিওভাস্কুলার মোর্টালিটি কমে, ব্লাড প্রেশার কমে, লিপিড প্রোফাইল ঠিক হয়, এবং স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম কমে যায়, এবং আলটিমেটলি যে হেলথ রিলেটেড কোয়ালিটি অফ লাইফ এবং কস্ট কিন্তু অনেক কমে। এই স্টাডিগুলো দেখাচ্ছে আসলে যে প্রত্যেকটা কম্পোনেন্ট যেগুলোর কথা বললাম, এগুলো কিন্তু খুব স্ট্রং এভিডেন্স আছে এগুলোর পেছনে, যে আমরা যে কথাগুলো বলছি আপনারা দেখতে পাচ্ছেন। সো প্রিডায়াবেটিস, এই যে ওবিস পেশেন্ট প্রিডায়াবেটিস থেকে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, এবং ওজন কমালে কিন্তু এই যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক কমে আসছে, এই কার্ভগুলো থেকে ক্লিয়ারলি আপনারা বুঝতে পাচ্ছেন। এবং মেন্টাল প্রবলেমও যে এই ওবেসিটির সাথে রিলেটেড, সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এবং মেডিকেল কস্ট ডিক্রিজ উইথ ওয়েট লস, ওজন কমার সাথে সাথে কিন্তু আপনার খরচ কমে আসবে, বিভিন্ন রোগের কারণে যে খরচ আপনারা করেন সেটা কিন্তু কমে আসবে। তো আমরা দুই একটা কেস সিনারিও আরো দেখাতে চাই। এই কেস সিনারিওর নাম দিয়েছি আমি ইজ রিয়েলি লাকি। যারা এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে কাজ করেছেন ঢাকা মেডিকেলে, তারা এই কেসের সাথে পরিচয় নিশ্চয়ই আপনাদের আছে, যারা ছিলেন সেই সময়। 17-18 সালের কেস এটা, 18 সালের কেস। কামিনী আমরা ম্যানেজ করছিলাম। 15 বছরের মেয়েটা, ওয়েট গেইন হচ্ছে 1 বছরের অনেক, তার অ্যামেনোরিয়া হয়ে গেছে 4 মাস থেকে, এবং সারা শরীর ব্যথা করে, এবং বডি মাস ইন্ডেক্স তার বেড়ে 35 কেজি পার মিটার। আপনারা আপনারা ইন্টারেক্ট করতে পারেন। কি মনে হয় আপনাদের এই যেটাকে বলে এই কেস দেখে যে এর কারণ কি হতে পারে? আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর পরবর্তীতে এই কি স্টেপ আমরা নিব এই কেসের পরিপ্রেক্ষিতে, যে অ্যাডহেরেন্স টু লাইফস্টাইল ইন্টারভেনশন। আমরা কি ওকে বলবো যে আপনি লাইফস্টাইল ইন্টারভেনশন করেন? আমরা কি বলবো যে লাইফস্টাইল ওয়েট লস মেডিকেশন খান? আমরা কি বলবো লাইফস্টাইল মেডিকেশন ইন্টারভেনশন বা ব্যারিয়াট্রিক সার্জারি করেন? নাকি লুক ফর ট্রিটেবল কজ অফ ওবেসিটি? ওবেসিটির যে ট্রিটেবল কজ আছে সেগুলো আমরা বলবো আমরা খুঁজে বের করার জন্য। যাই হোক, আমরা কেস ম্যানেজ করছিলাম, এবং আমরা তার ফেস দেখে আমরা বুঝতে পারছিলাম যে তার কোনো রকম স্টেরয়েড হরমোনের প্রবলেম আছে। বাইরে থেকে তার স্টেরয়েড খাওয়ার কোনো ইতিহাস নাই। তো আমরা ওভারনাইট ডেক্স সাপারেশন টেস্ট করলাম, এবং ডেক্সামেথাসোন সাপারেশন টেস্ট করে এসিটিএইচ করে দেখা গেল তার অ্যাড্রিনাল গ্ল্যান্ডে একটা টিউমার আছে। তো এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমারটা আমরা আমাদের এফিশিয়েন্ট সার্জিক্যাল টিম ঢাকা মেডিকেলে আছে, তাদেরকে দিয়ে আমরা রিমুভ করলাম, এবং হিস্টোপ্যাথোলজি করে দেখা গেল এটা লেফট অ্যাড্রিনাল অ্যাডিনোমা, এবং এখান থেকে আসলে কর্টিসল তৈরি হচ্ছিল, এবং পেশেন্টকে মোটা করে দিচ্ছিল। তবে দেখতে পাচ্ছেন বাম দিকে এই কামিনী, তার মুখের লোম, ফেস পাফি হয়ে গেল, এবং ডান দিকে তার চিকিৎসার পরে। এই ফেজটা দেখেন চিকিৎসার আগে, এবং এই ফেজ দেখেন চিকিৎসার পরে, এবং তার ওজন অনেক কমে গেল চিকিৎসার পরে। সো আমরা যদি ওবেসিটি পাওয়ার পরে আমরা যদি একটু ডিপলি চিন্তা না করি, তাকে যদি আমরা বিভিন্ন রকম ডায়েটের মধ্যে নিয়ে যাই, এক্সারসাইজ করতে বলি, তার ডেপথে যদি আমরা না যাই, তাহলে কিন্তু অনেক কিছুই আমরা মিস করে ফেলবো, এবং যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্ট আমরা দাবি করি যে আমরা করছি বাংলাদেশে, সেটা কিন্তু আমরা করতে পারবো না। সো এটা আমাদের মাথায় রাখতেই হবে। আরেকটা কেস দেখাই, আরমান has got a good chance to lose, মানে লুজ কি ওজন লুজ করার তার একটা গুড চান্স আছে। তো আরমানে কি হয়েছিল? আরমান হচ্ছে যে 45 বছরের একটা মেল, প্রেজেন্টেড উইথ গ্রাজুয়াল ওয়েট গেইন ফর দ্য লাস্ট 3 years. He gained 32 kgs in the last 3 years. 3 বছরে সে 32 কেজি গেইন করেছে, এবং সে 105 কেজি তার ওজন, এবং BMI হচ্ছে 41 kg per meter square. Is also a known case of depression and
অন অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশন। মেট্রোজেপিন খাচ্ছে সে 1 বছর ধরে, তার ডায়াবেটিস হয়েছে এবং মেটফরমিন খাচ্ছে, গ্লিমিপ্যারাইড খাচ্ছে, হাইপারটেনশন হয়েছে, সে মেটোপ্রোলোল খাচ্ছে এবং লোসার্টান পটাশিয়াম খাচ্ছে 50 মিলিগ্রাম। সো এরপরে আমরা কি করা উচিত? হোয়াট কুড বি দ্য নেক্সট স্টেপ ফর ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট? আমরা কি অ্যাডহেয়ার করবো লাইফস্টাইল ইন্টারভেনশনে? আমরা কি লাইফস্টাইল ইন্টারভেনশন পর ওয়েট লস মেডিকেশন দিয়ে দিব? আমরা কি লাইফস্টাইল ইন্টারভেনশন পর ব্যারিয়াট্রিক সার্জারিতে চলে যাব? আমরা কি লুক ফর ট্রিটেবল কজ অফ ওবেসিটি, তার ওবেসিটির কি কারণ সেটা খুঁজে বের করব? লাইফস্টাইল ইন্টারভেনশন এন্ড চেঞ্জ সাম মেডিকেশন, আমরা কি কোনো মেডিকেশন চেঞ্জ করব? সো দেখেন এখানে কিন্তু সে কি পাচ্ছে? সে মেট্রোজেপিন পাচ্ছে, গ্লিমিপ্যারাইড পাচ্ছে, মেটফরমিন পাচ্ছে, মেটোপ্রোলোল পাচ্ছে, লোসার্টান পটাশিয়াম পাচ্ছে। দেখেন অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ গুলোর মধ্যে কিছু ড্রাগ আছে যেমন হচ্ছে যে অ্যামিট্রিপটিলিন, মেট্রোজেপিন এবং প্যারোক্সিটিন, এগুলো কিন্তু ওজন বাড়ায়। ওয়েট নিউট্রাল হচ্ছে সিটালোপ্রাম, এসিটালোপ্রাম এবং ইমিপ্রামিন, এগুলো হচ্ছে ওয়েট নিউট্রাল। এবং কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ আছে সেটা ওয়েট লস করায়, যেমন হচ্ছে বিপ্রোপিয়ান, ফ্লুক্সিটিন, সার্ট্রালিন, প্যানলাফেক্সিন এন্ড ডিলক্সিটিন, এগুলো কিন্তু ওয়েট লস করে। সো উনি কিন্তু খাচ্ছিল কি? মেট্রোজেপিন। সো তার যে 32 কেজি ওয়েট গেইনের পেছনে কিন্তু এই অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ দায়ী পার্শিয়ালি আমরা বলবো। সো তাহলে আমরা এরপরে কি করব? পেশেন্ট আফটার চেঞ্জিং সাম মেডিকেশন এন্ড লাইফস্টাইল ইন্টারভেনশন আমান লস 22 কেজি ইন 9 মান্থ। 9 মাসে সে 22 কেজি, এটা আমাদের প্র্যাকটিক্যাল কেস। 9 মাসে 22 কেজি কমে গেল এবং সে এখন 32 কেজি পার মিটার স্কয়ার বিএমআই তে চলে আসলো। সো মিট্রোজেপিন 30 মিলিগ্রামকে আমরা কি করেছিলাম? ফ্লুক্সিটিনে কনভার্ট করে দিয়েছিলাম। গ্লিমিপ্যারাইডকে আমরা লিরাগ্লুটাইড এন্ড এম্পাগ্লিফ্লোজিনে কনভার্ট করে দিয়েছিলাম। আমরা মেটফরমিন 1000 কে ঠিক রেখেছিলাম, মেটোপ্রোলোল 50 মিলিগ্রামকে নেভিভোলোল করে দিয়েছিলাম। কারণ মেটোপ্রোলোল, নেভিভোলোল হচ্ছে একটা বিটা ব্লকার যেটা কিন্তু মেটাবলিক ইফেক্ট কম। বিটা ব্লকার একটা বদনাম আছে না যে এটা সুগার বাড়ায়, বিটা ব্লকার এটা সেক্সুয়াল ডিসফাংশন করে, মেটোপ্রোলোল কোলেস্টেরল বাড়ায়, মেটোপ্রোলোল ওজন বাড়ায়, বিটা ব্লকার গুলো। তো নেভিভোলোল is devoid of all these bad outcomes. So নেভিভোলোল আমরা ইজিলি দিতে পারি এবং লসার্টান পটাশিয়াম যেটা আছে সেটাকে আমরা কন্টিনিউ করতে পারছি। তো যাই হোক, তো কারণের যেটা আমরা বলছিলাম, অনেকগুলো কারণ দেখছিলাম, কেস বেস ডিসকাশন করছিলাম। তো জেনেটিক কারণ আছে, এথনিক ডিফারেন্স, ফ্যামিলিয়াল ক্লাস্টারিং, হাই কনসেন্ট্রেশন এর রেট টুইনের মধ্যে থাকে, সেজন্য আমরা বলি যে এটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড থাকে এবং স্পেসিফিক জেনেটিক মার্কারসও থাকে যেটা এর জন্য রেসপন্সিবল থাকে। যেমন হচ্ছে প্রথম কেসটা যেটা দেখলাম আমরা, প্র্যাডার-উইলি সিনড্রোম, এটা কিন্তু একটা জেনেটিক ডিজিজ এবং প্র্যাডার-উইলি সিনড্রোম এটা কিন্তু তার জেনেটিক ডিফেক্টের জন্যই কিন্তু সে মোটা হচ্ছিল। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, শুধুমাত্র জিনকে, বংশকে আমরা যদি দায়ী করি তাহলে হবে না। অনেকে রুগী এসে বলে স্যার আমার তো বাড়িতে সবাই মোটা, এটা আমি বংশগতি মোটা, আমার কোনো দোষ নেই। তো শুধু বংশকে দায়ী করলে হবে না। Urbanization, high calorie diet intake, less physical activity, birth weight and postnatal status, inflammation ইত্যাদি ইত্যাদি, endogenous, exogenous আরো অনেক কজ মিলিয়ে কিন্তু দেখা যায় যে আমাদের এই ওবেসিটিটা চলে আসে। এবং কজের মধ্যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি কজে ভাগ করি আমরা। জেনেটিক কজ কিছু আছে যেমন প্র্যাডার-উইলি আমরা দেখালাম, এবং সেকেন্ডারি কজের মধ্যে নিউরোলজিক্যাল, ব্রেইন ইনজুরি, ব্রেইন টিউমার, কনসিকুয়েন্স সেন্ট্রাল ক্র্যানিয়াল ইরেডিয়েশন এর জন্য হয়। এন্ডোক্রাইন কজ যেমন হাইপোথাইরয়েডিজম, কুশিং, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, সাইকিয়াট্রিক প্রবলেম যেমন ডিপ্রেশন এবং ইটিং ডিসঅর্ডারস, বিঞ্জ ইটিং, এগুলোতে হয় কিন্তু। সেকেন্ডারি কজের মধ্যে আরো কিছু আছে, ড্রাগ যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, ওরাল কন্ট্রাসেপটিভ, অ্যান্টিসাইকোটিক্স, anticonvulsant, glucocorticoid, sulfonylurea, glitazones, beta blockers other than nevivolol, এগুলো কিন্তু সব ওয়েট গেইন করায়। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কিভাবে করব, কিভাবে আমরা ট্রিটমেন্ট করব? আমরা চলে আসি, আমরা ইভ্যালুয়েশনের পার্ট দেখলাম। আমাদের আসলে গ্যাপ হয়ে যায় কি, আমরা হচ্ছে যে মোটা রুগী দেখে তাকে আমরা একটা ডায়েট চার্ট দিয়ে দিলাম, অথবা তাকে আমরা বকাঝকা করলাম, হ্যাঁ আপনি বেশি বেশি খাচ্ছেন, কেন এক্সারসাইজ করেন না ইত্যাদি। কিন্তু তার পেছনে যে কোনো কারণ থাকতে পারে সেটা কিন্তু আমাদের খুঁজে দেখা দরকার। তাহলে কিন্তু আমরা সাকসেসফুল ম্যানেজমেন্ট আমরা করতে পারবো। সো সাকসেসফুল ম্যানেজমেন্টের কয়েকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল টু অল ওবেসিটি ম্যানেজমেন্ট। একটা হচ্ছে ডায়েটারি মডিফিকেশন, একটা হচ্ছে এক্সারসাইজ, একটা হচ্ছে বিহেভিয়ারাল মডিফিকেশন। আর কি আছে? আর হচ্ছে যে ফার্মাকোথেরাপি এবং ব্যারিয়াট্রিক সার্জারি, এগুলো অ্যাডজাঙ্ক্ট অনলি। কেমন? মেইন যে স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে ডায়েট, এক্সারসাইজ এন্ড বিহেভিয়ারাল মডিফিকেশন। যখন এগুলোতে হবে না তখন আমাদের এই ফার্মাকোথেরাপি এবং ব্যারিয়াট্রিক সার্জারিতে যেতে হয়।
সো আমরা লাইফস্টাইল মডিফিকেশন 25 পর্যন্ত আমরা করতে পারি, এবং 25 থেকে 27 প্লাস 27 এর উপরে চলে যাচ্ছে, এবং একটা কোমরবিডিটির বেশি আছে, তখন কিন্তু আমরা ফার্মাকোথেরাপিতে চলে যাই। এবং যদি বিএমআই 30 এর উপরে চলে যায় এবং কোনো কোমরবিডিটি না থাকে, তাহলে কিন্তু আমরা ওজন কমানোর ওষুধে চলে যাই। এবং কারো যদি 40 এর উপরে বিএমআই চলে যায়, তাহলে কিন্তু আমরা ব্যারিটি সার্জারি করি, এবং 35 এর উপরে বিএমআই যদি চলে যায় উইথ কোমরবিডিটি, তাহলেও কিন্তু আমরা ব্যারিটি সার্জারি করতে বলি। কিন্তু আমাদের দেশে ব্যারিটি সার্জারি এখন পর্যন্ত খুব ডেভেলপ না, কিন্তু ইটস ডেভেলপিং। অনেকেই আছেন ইন্টারেস্টেড ব্যারিটি সার্জারি করতে, এবং অনেক পেশেন্টের লাইফ সেভ করা যায় এই ধরনের ইন্টারভেনশনে। এটা আমাদের সার্জনরা এখন এক্সপার্টাইজ ডেভেলপ করছেন, এবং আমরা মনে করি খুব অদূর ভবিষ্যতে আমরা আমাদের পেশেন্টদেরকে বিদেশে পাঠাতে হবে না ব্যারিটি সার্জারির জন্য। আমাদের দেশেই অনেক ভালো ব্যারিটি সার্জন তৈরি হয়ে যাচ্ছেন। তো যেটা বলছিলাম, ফান্ডামেন্টালের মধ্যে ডায়েটারি মডিফিকেশনের মধ্যে যেটা হচ্ছে রিডিউসিং টোটাল ক্যালোরি ইনটেক। যে টোটাল, সাপোজ আমি 2000 ক্যালোরি খাই, আমরা কমিয়ে 1400 ক্যালোরি করে দিলাম, টোটাল ক্যালোরিটা কিন্তু একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে করতে হবে। ব্রিফ 24 আওয়ার্স ডায়েটারি রিকল ডিউরিং দ্য অফিস ভিজিট। যখন উনি আপনার চেম্বারে আসবে, বলবেন যে ঠিক আছে আপনি ওবেসিটি ম্যানেজমেন্ট করতে আছেন, ঠিক আছে আপনি বাইরে বসে আপনার 24 ঘন্টায় কি খেলেন তার একটা রিকল ডায়েট করেন। আপনি লেখেন কি কি খেয়েছেন আপনি আজকে সারাদিনে 24 ঘন্টা। বলে যে স্যার আমি তেমন কিছু খাই না, আমি তো অলমোস্ট না খেয়েই থাকি। যখন আমরা লিখতে বলি যে সকালে কি নাস্তা করেছি, দুপুরে কি খেয়েছি, 11টায় কি খেয়েছি, বিকালে কি খেয়েছি, লিখতে লিখতে অনেক খাবার হয়ে যায়। পেশেন্ট নিজেও খেয়াল করতে পারে না আসলে আমি যে এত খাচ্ছি। তো counsel about patient about the important to eliminate all the caloric beverages, যেমন সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে বলবো পেশেন্টদেরকে বেসিক পার্ট হিসেবে। এবং পোর্শন কন্ট্রোল করতে বলবো, সেলফ মনিটরিং করতে বলবো, যে কতটুকু খাচ্ছি সেটা লিখে রাখা, অ্যাডপ্টিং এ হেলদি এন্ড লং টার্ম অ্যাপ্রোচ ফর ইটিং। যে 15 দিনে আমি একটা ওজন কমিয়ে ফেলবো এক ধরনের ডায়েট করে, সেটার থেকে ইন্টারন্যাশনাল যে গাইডলাইন গুলো, ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু খুব স্ট্রংলি রিকমেন্ড করছে যে লং টার্ম অ্যাপ্রোচে, যেমন শর্ট টার্ম বেনিফিট থেকে লং টার্ম অ্যাপ্রোচের দিকে যেতে বলছে। এবং টাইপ অফ ডায়েট যেটা বলছে, কনভেনশনাল ডায়েট আর ডিফাইন্ড as those with the energy requirement of the above 800 kilocalorie, 800 kilocalorie উপরে থাকতে হবে যে ডায়েটারি যে ইন্টারভেনশন গুলো, এবং ফলোইং গ্রুপের মধ্যে পড়ে, যেমন ব্যালেন্স ডায়েট, লো ক্যালোরি ব্যালেন্স ডায়েট, লো ফ্যাট ডায়েট, লো কার্বোহাইড্রেট ডায়েট, হাই প্রোটিন ডায়েট, ভেরি লো ক্যালোরি ডায়েট, ইত্যাদি ইত্যাদি। আরেকটা হচ্ছে ফ্যাট ডায়েটস। ফ্যাট ডায়েট হচ্ছে যে ডায়েটস ইনভলভিং আনইউজুয়াল কম্বিনেশন অফ ফুড অ্যান্ড ইটিং সিকোয়েন্সেস আর এক্সট্রিমলি পপুলার, বাট এক্সট্রিমলি পপুলার মানে আপনারা বুঝতে পারছেন কিসের কথা আমরা বলছি। দিস ইজ কল্ড কেটো ডায়েট। এক্সট্রিমলি পপুলার বাট only in short period of time এটা কাজ করে, এবং most fat diets are not sustainable in long term. long term কিন্তু এটা তেমন কোনো বেনিফিট, এবং এটা সাস্টেইন করা খুব ডিফিকাল্ট এই লং টার্ম। এবং আপনি জানেন যে ইউটিউব ডক্টরস তারা অ্যাডভাইস করছে যে ফেলে দিন ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল ইত্যাদি ইত্যাদি ওষুধ, এগুলোর কোনো দরকার নেই। আপনি ডায়াবেটিস ভালো করে ফেলতে পারবেন লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, আপনি প্রেশার টোটালি ভালো করে ফেলতে পারবেন, আপনার কোলেস্টেরল ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। আপনি শুধুমাত্র খাবার দাবার কন্ট্রোল করেই আপনি এই সমস্ত ওষুধ ফেলে দিতে পারবেন। এবং আলটিমেটলি কি করতে হবে, আপনি এই যে তেল খাবেন অনেক অনেক করে, আপনি ইউটিউব ডক্টর বলছেন তেল খাবেন বেশি করে, আপনি মাখন খাবেন বেশি করে, আপনি ঘি খাবেন বেশি করে, মাংস খাবেন অনেকখানি, সবজি খাবেন, এবং ফ্রুটস খাবেন। এবং এই ফ্রুটস এর মধ্যে যেন টোটাল সব মিলিয়ে যেন কার্বোহাইড্রেটের পরিমাণ 10% এর কম থাকে, তাইলেই আমরা কনস্ট্রাক্ট করতে পারবো একটা হেলদি কিটো ডায়েট। এটা বলা হচ্ছে, এবং অনেকেই খুব যে চটকদার এই ধরনের যে কথাবার্তা, এবং যেটা হচ্ছে যে শর্টকাট শুনে অনেকেই প্রলুব্ধ হচ্ছেন, এবং প্রলুব্ধ হয়ে এই ডায়েটে তারা ঢুকে যাচ্ছেন। কিন্তু দেখেন, এই 15,000 পেশেন্ট নিয়ে স্টাডি হয়েছে এবং ল্যান্সেটে পাবলিশ হয়েছে। 45 থেকে 68 বছর বয়সের পেশেন্টদের মেডিয়ান ফলো আপ হচ্ছে যে 25 বছর তাদের ফলো আপ করা হয়েছে, এবং 40,000 যে ডেথ রেজিস্ট্রি, তাদের এই 25 বছর ধরে কিন্তু এই ডেথ রেজিস্ট্রিও অ্যানালাইসিস করা হয়েছে এর সাথে। এবং তাতে দেখা গেছে যে যারা 40% এর কম কার্বোহাইড্রেট খেয়েছেন তাদের মর্টালিটি বাড়ছে, আবার যারা 70% এর বেশি কার্বোহাইড্রেট খাচ্ছেন টোটাল ক্যালোরির মধ্যে, তাদের কিন্তু মর্টালিটি বাড়ছে। এটা ইউ শেপের একটা কার্ভ দেখা যাচ্ছে এখানে। এবং যারা নর্মাল মর্টালিটি, তাদের হচ্ছে 50 থেকে 55% যারা খেয়েছেন কার্বোহাইড্রেট টোটাল,
তাদের কিন্তু মর্টালিটি সব থেকে কম। কিন্তু যত কম কার্বোহাইড্রেট খাবেন তত মর্টালিটি বাড়তে থাকবে। 20 পর্যন্ত এখনো যাবেন। 10% যদি কেটো ডায়েটে আপনি যান তাহলে মর্টালিটি কিন্তু আরো বাড়বে, আরো বাড়বে। এবং আরেকটা স্টাডি দেখাচ্ছে যে ইউনাইটেড স্টেটস ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভে, এখানে 25,000 পেশেন্টকে নিয়ে সার্ভেটা করা হয়েছে 1999 সাল থেকে 2010 সাল পর্যন্ত। এবং এই সার্ভেতে দেখা যাচ্ছে ইনক্রিজ ডেথ ফ্রম করোনারি আর্টারি ডিজিজ 51%। হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা 51% বেড়ে যাচ্ছে। এবং ব্রেন স্ট্রোক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা 50% বেড়ে যাচ্ছে লো কার্বোহাইড্রেট আর কেটো ডায়েট যাকে আমরা বলছি। এবং ক্যান্সার হয়ে মারা যাওয়ার সম্ভাবনা 35% বেড়ে যাচ্ছে এই কেটো ডায়েটে। সুতরাং আপনারা চিন্তা করে দেখেন যে কি কি করবেন, আপনারা কেটো ডায়েট করবেন কি করবেন না, এই স্টাডিগুলো আপনারা পড়ে দেখবেন। আর আরেকটা ক্রেজ আছে সেটা হচ্ছে লো জিআই, কেমন, লো গ্লাইসেমিক ইন্ডেক্স রাইস, তো এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স আটা ইত্যাদি ইত্যাদি বাজারে পাওয়া যাচ্ছে এবং অনেকেই ডায়াবেটিক পেশেন্টরা কিনে খাচ্ছে। এবং মেটা অ্যানালাইজ করে যে ইন্টারন্যাশনাল স্টাডিগুলো দেখাচ্ছে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন ওয়েট লস এই লো জিআই রাইস খেয়ে। লিপিড এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট মানে হচ্ছে যে ওজন, তার ভুঁড়ি বলেন, তার যেটাকে বলি আমরা ওয়েস্ট সার্কামফারেন্স, ওয়েস্ট হিপ রেশিও, তাতে কিন্তু তেমন কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স হয় না। গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন মানে ব্লাড গ্লুকোজ ডায়াবেটিকরা তো সমানে কিনে খাচ্ছে যে লো জিআই রাইস বারডেম কর্তৃক সার্টিফাইড, এবং এটা সিল দিয়ে বাজারে বিক্রি করছে। ডায়াবেটিক পেশেন্টরা লুফে নিচ্ছে যে এটা খেলে আমার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। তো কিন্তু আসলে কিন্তু তাতে যে স্টাডিগুলো হয়েছে তাতে কিন্তু কোনো বেনিফিট দেখা যায় না। এবং ফাস্টিং ব্লাড গ্লুকোজ, এইচবিএনসি কোনো কিছুতেই আসলে নর্মাল খাবারের সাথে কিন্তু এই লো জিআই রাইসের কিন্তু তেমন কোনো ডিফারেন্স পাওয়া যায়নি। সুতরাং এখানেও আমরা আসলে যে খুব কাড়াকাড়ি করে এগুলো খাওয়ার কিন্তু আমি মনে করি যে তেমন কোনো দরকার নেই। বিহেভিয়ারাল মডিফিকেশন, এটা আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ একটা ব্যাপার মনে হয় যে বিহেভিয়ারাল মডিফিকেশন আমরা খুবই ডেফিশিয়েন্ট, এবং আমরা পেশেন্টদেরকে যদি একটু সময় দিয়ে এটা যদি বলি তাহলে কিন্তু আমরা কিন্তু অনেক সাকসেসফুল হতে পারবো। এবং এই বিহেভিয়ারাল মডিফিকেশন একটা রোড ম্যাপ আমরা যদি শুরুতেই করে দিই তাতে আমরা দেখতে পাবো যে ওয়েট চেঞ্জ কি হয়, টোটাল এনার্জি এক্সপেন্ডিচার এবং টোটাল এনার্জি ইনটেক। এবং এখানে এক্সপেন্ডিচারের মধ্যে কি আছে, বেসাল মেটাবলিক রেট, থার্মাল ইফেক্ট অফ ফুড এবং অ্যাক্টিভিটি, এটা হচ্ছে তার এক্সপেন্ডিচার। এবং টোটালি এনার্জি ইনটেক হচ্ছে যা খাচ্ছি আমরা তাই। হ্যাঁ, তো আমরা দেখতে পাবো যে যে আসলে আমরা বলবো যে আপনি কম খান কম খান, দেখেন বেশি কম খেতে বললে মনটাই খারাপ হয়ে যায় মানুষের, যে যদি খেতেই না পারলাম তাহলে আর কি হলো, কেমন, যে আমরা তাদের কনভিন্স যদি ঠিক মতো না করতে পারি। এবং কিছু এক্সারসাইজ করে কিন্তু তারা কুইট করে যাচ্ছে। সুতরাং তাদের যে বিহেভিয়ারাল মডিফিকেশন, এবং পেশেন্ট এসে বলতেছে ডাক্তার 100 বছর ধরে আপনারা ডেভেলপ করছেন মেডিকেল সায়েন্স, আমাকে শুধু বলেন না খেয়ে থাকো না খেয়ে থাকো না খেয়ে থাকো, তাহলে কি ধরনের মেডিকেল সায়েন্স আপনারা ডেভেলপ করলেন যার ফাইনালি যদি আপনি আমাকে বলেন যে না খেয়েই থাকো। সো কনভিন্স করা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কেমন। এবং সবাই খুব কুইকলি এই যে ওয়েট লস করতে চায়, এবং তারা যে নর্মাল এবং স্ট্যান্ডার্ড যে প্ল্যান সেখান থেকে সরে গিয়ে তারা কুইকলি এই যে অ্যাচিভ করার জন্য আসলে তারা এলোমেলো ডায়েট যেগুলো আছে, ফ্যাট ডায়েট বলি যেগুলোকে, নর্মাল ডায়েট সেগুলোতে কিন্তু ঢুকে যায়। এবং যেটা হয় ফ্যাট ডায়েট করার আগে মানে কেটো ডায়েট করার আগে দেখেন সে মোটা ছিল, কেটো ডায়েট করে শুকিয়ে গেল, কিছুক্ষণ পরেই দেখবেন যে উইদিন ফিউ মান্থস এটা কিন্তু আবার তার রিবাউন্ড হচ্ছে এবং সে আরো অনেক মোটা হয়ে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ডিওভাস্কুলার মোর্টালিটি বাড়ছে এবং আমাদের ক্যান্সারের রেট বাড়ছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের রেট বাড়ছে কেটো ডায়েট করে, আপনারা এই স্টাডিগুলোতে দেখতে পারলেন। আর কি আছে, আর হচ্ছে যে এই লোকাল যেটা ইন্টারন্যাশনালি কিন্তু কোনো গাইডলাইনে এই লাইপোসাকশন বলে যে কথাগুলো আছে এটা কিন্তু সাপোর্ট করে না এবং ওজন কমানোর জন্য। সো এগুলোতেও আমরা অনেকে ঝুঁকে যাচ্ছি, সেটাও আমাদের চিন্তা করে দেখতে হবে যেগুলোর কতটুকু বেনিফিশিয়াল ইফেক্ট আছে এবং যে কস্ট বেনিফিট রেশিও এগুলো কি আছে সেগুলো আমাদের দেখতে হবে। এবং যেটা হচ্ছে যে লং টার্ম প্ল্যানিং করতে হবে সো দ্যাট, কিন্তু যেটা হচ্ছে যে রেসিভিডিজম যেটা আছে সেটা হচ্ছে যে এই ওজন কমানো কিন্তু আবার ঘুরে ঘুরে কিন্তু ওজন বেড়ে যায়, মেনটেন করা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়, কেমন। এটার মানে হচ্ছে যে ক্রিমিনাল একবার যখন আপনি ক্রিমিনালকে শাস্তি দিলেন তারপর ওই ক্রিমিনাল বের হয়ে কিন্তু জেল থেকে আবার ওই 80% ক্রিমিনাল কিন্তু আবার ওই ক্রাইমই করে, কেমন। সুতরাং এই জিনিসটা শুধুমাত্র কনভিন্স করা হবে না, তাদেরকে আমাদের যে আমাদের যে প্রোগ্রামের মধ্যে আনতে হবে কিভাবে তাদেরকে আমরা একটা
হেলদি লাইফস্টাইল দিতে পারি, তার জন্য কন্টিনিউয়াস তাদের সাথে ট্যাগ হয়ে থাকতে হবে। এবং কাজ করে না কেন এই জিনিসগুলো কাজ করে না, যে ফলস হোপ সিনড্রোম বলে এটাকে, যে আমি যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমি যে অল্পতেই হয়ে যাব, কেমন এরকম একটা ফলস হোপ থাকে, এবং সেই হোপ নষ্ট হয়ে যায় যখন প্ল্যাটো ফেজে আসে পেশেন্ট। কেমন কাউকে আপনি খুব চেষ্টা করলেন, সে সাপোজ 100 কেজি থেকে সে 95 অথবা 90 কেজিতে আসলো, এরপর আর কমছে না। সবাই মনে করে যে কমছে, একদম স্ট্রিপ কমতে থাকবে, কেমন কিন্তু প্ল্যাটো ফেজে আসার পরে কিন্তু মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমার তো আর কমছে না, আমি এত টাকা খরচ করছি অথবা এত চেষ্টা করছি, এত ডায়েট কন্ট্রোল করছি, কিছুই হচ্ছে না, সুতরাং ডায়েটেরই দোষ অথবা সুতরাং ওষুধেরই দোষ। আমার ফাইনাল গোল এক্সপেকটেশন হচ্ছে যে এরকম, কেমন এইখানে নেমে যাব আমি। কিন্তু এটা মনে রাখতে হবে যে বেনিফিট, কোনো ওয়েট লসের বেনিফিট পেতে হলে কিন্তু আপনি কিন্তু যদি 5 থেকে 7% ওজন কমান, তাহলে কিন্তু ওয়েট লসের জন্য যতটুকু বেনিফিট পাওয়ার কথা, মেটাবলিক বেনিফিট কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আমাদের যেটা করতে হবে যে আমাদের ট্র্যাক রাখতে হবে, কেমন। আর প্লেটো ফেজে ডায়েটকে দুষলে চলবে না, কাউন্সিলরকে দুষলে চলবে না, এবং ডাক্তারকে দুষলে চলবে না, নেগেটিভ ফিলিং ফ্রাস্ট্রেশন আসলে চলবে না, লেগে থাকতে হবে, কেমন যে আমি যদি এটা মেনটেন করতে পারি তাহলে আমি ভালো থাকবো, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো যাই হোক, এইখানে আমাদের কিন্তু এই কাজটা করতে হবে যে অ্যাক্টিভিটি এবং ফুড ইনটেক, এখানে কিন্তু আমাদের যে কাজ করার জায়গা আছে, এবং বিহেভিয়ারাল থেরাপি কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে পারি। এবং বিহেভিয়ারাল থেরাপি চেঞ্জ করার আমি কয়েকটা স্টেজ আমি দেখাচ্ছি। যে এলিমেন্ট হচ্ছে যে সেলফ মনিটরিং, প্রবলেম সলভিং, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট, স্টিমুলাস কন্ট্রোল, স্ট্রেস ম্যানেজমেন্ট, সোশ্যাল সাপোর্ট এবং কগনিটিভ রেস্ট্রিকশন। এইখানে কিন্তু সব থেকে কম মনোযোগ আমরা দিই এবং সব থেকে কম কনসেন্ট্রেশন আমরা দিই এই কাজটাতে। যে বিহেভিয়ারাল থেরাপি যদি আমরা না দেই, কেমন আমরা যদি তার বিহেভিয়ার যদি চেঞ্জ না করতে পারি, তাহলে কিন্তু ওয়েট ম্যানেজমেন্টে কখনোই সাকসেসফুল হওয়া যায় না। আমি কিছু টিপস দিই, সেটা কিন্তু ডায়েট না, টিপসটা হচ্ছে কি একটা নিউট্রিশন এডুকেশন, যে কোনটা ভালো নিউট্রিশন, কোনটা হেলদি নিউট্রিশন, এটা আমাদেরকে বুঝাতে হবে। যদি আমরা বুঝাতে পারি কোনটাতে ক্যালোরি কম আছে, কোনটাতে বেশি, এই যে নিউট্রিশনাল যে এডুকেশন, এটা আমরা দিব পেশেন্টকে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য বলবো আমরা, এবং তাদেরকে সেলফ মনিটর করতে বলবো, যে প্রতি সপ্তাহে আমরা ওজন মাপবো, প্রতি সপ্তাহে মাপবো, আমরা কি খেলাম সেটা লিখে রাখবো, অ্যাক্টিভিটি রেকর্ড রাখবো, এবং প্রতি সপ্তাহে আমরা ওজন মাপবো, কেমন সেলফ মনিটরিং। আর যেটা হবে যে স্টিমুলাস কন্ট্রোল করতে হবে, যেসব জায়গায় গেলে খাওয়া হয় খুব, কেমন ওই জায়গাগুলি আসলে অ্যাভয়েড করতে হবে, কেমন যেমন ক্যান্টিন, যেমন হচ্ছে রেস্টুরেন্ট, এগুলোতে যাওয়া মানে হচ্ছে অনেক খাওয়া, সুতরাং দেখা যাবে যে স্টিমুলাস গুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ওই ধারে কাছ দিয়ে যাওয়া যাবে না। এবং স্টিমুলাস কন্ট্রোলের জন্য কি করতে হবে, এবং কনসেন্ট্রেট করতে হবে, আমি যা খাচ্ছি এই খাওয়াটাকে আমাদের কনসেন্ট্রেট করতে হবে, কেমন। আমরা কিন্তু দেখেন টিভি দেখতে দেখতে খাওয়া, কিন্তু আপনি খাওয়ার কথা ভুলে গিয়ে টিভি দেখছেন, খাওয়া হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কত খেয়ে ফেলছেন। আপনি কাজ করতে করতে খাচ্ছেন, কেমন আপনি বুঝতে পারছেন না যে কত খেয়ে ফেলছেন। সুতরাং আপনাকে stimulus control is making the eating focus of its own, মানে খাবারেরটাকেতেই আমাদের ফোকাস করতে হবে, যে আমি খাচ্ছি কি খাচ্ছি, এবং খাবারটাকে এনজয় করতে হবে। ইটিং স্টাইল কি করতে হবে, আমরা ধীরে 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 খাবো এবং এনজয় করবো খাওয়াটাকে। তাড়াহুড়া করে খেলে কিন্তু অনেক বেশি খাওয়া যায়। ধীরে ধীরে কিন্তু আমাদের যে স্টমাকের মধ্যে যাচ্ছে, স্টমাকটা ডিস্টেন্ডেড হচ্ছে, এবং স্যাটাইটিটা হওয়ার জন্য আমাদের সময় দিতে হবে, কেমন তাড়াহুড়া করে খেলে কিন্তু অনেক বেশি খাওয়া হয়ে যায়। আর যদি ধীরে ধীরে খাই, স্টমাকের ভেতরে খাবারটা গিয়ে ডিস্টেন্ট হবে, আমাদের স্যাটাইটি রিফ্লেক্স গুলো স্টিমুলেটেড হবে, এবং আমরা দেখা যাবে যে ফাইনালি আমরা একটু কম খেতে পারবো। তো এবং খাওয়ার মাঝে মাঝে যদি আমরা পানি খাই, খাওয়া শুরু করার আগে যদি পানি খাই, তাহলে স্টমাকটা একটু ডিস্টেন্ডেড হবে আমাদের, কিন্তু খাওয়াটা একটু কম হবে। সো এটা আমাদেরকে, এবং রিয়েলিস্টিক গোল 5 থেকে 10% ওয়েট লস, কেমন আমার 100 কেজি আছে, আমি 50 কেজিতে আমি চলে আসবো, এরকম কোনো গোল কিন্তু সেট করা যাবে না। রিয়েলিস্টিক গোল আপনারা স্টেপ ওয়াইজ গোল দিবেন, কিন্তু রিয়েলিস্টিক গোল আপনাদের সেট করতে হবে। এবং যদি আনরিয়ালিস্টিক গোল সেট আপ করেন, তাহলে কিন্তু ফ্রাস্ট্রেশন চলে আসবে। সুতরাং এটা বলতে হবে। এবং যে ওজন কমতে 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 একদম নিচে নিয়ে চলে আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই কার্ভে, কেমন কার্ভ সোজা নামতে 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 একদম নিচে নেমে যাবে, এটা কিন্তু এক্সপেক্ট করা যায় না। সো এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তো এবং রিইনফোর্স করতে হবে, বারবার আমরা রিইনফোর্স করবো, একটু ইনসেন্টিভ তাকে দিব। যেমন ডাক্তারের চেম্বারে যদি কলম, প্যাড এগুলো তো থাকেই। আপনি দেখলেন যে আপনার পেশেন্ট খুব এক্সারসাইজ করে 5 কেজি ওজন কমিয়ে নিয়ে এসে, তাকে 2টা প্যাড আপনি গিফট করেন, কেমন এই যে ইনসেন্টিভ ডাক্তার আমাকে দিয়েছে, কেমন যে একটা 2টা প্যাড গিফট করেছে, কেমন তাতেই দেখবেন যে তার
অনুপ্রেরণা অনেক বেড়ে গেছে, তার কিন্তু আগ্রহ অনেক বেড়ে গেছে যে না আমি এটা করাই দরকার, এটা করলে আমি ভালো থাকবো। হ্যাঁ, আর সোশ্যাল সাপোর্ট কিন্তু খুব দরকার, ফ্যামিলি সাপোর্ট দরকার, স্পাউসের সাপোর্ট দরকার। এবং এই স্টাডি গুলো কিন্তু করা হয়েছে, এগুলো দিস আর লং টার্ম স্টাডিজ যেগুলো খুব রেপুটেড জার্নালে পাবলিশড হয়েছে, যে আমরা যদি ফ্যামিলি সাপোর্ট পাই, আমরা যদি হাজব্যান্ড ওয়াইফ একসাথে যদি কাউন্সেলিং করি, এবং তাদের দেখা গেছে যে 4 কেজি পর্যন্ত ওজন কমে গেছে, এবং যদি ওয়াইফকে ছাড়া শুধু হাজবেন্ডকে যদি আমরা কাউন্সেলিং করি তাহলে কিন্তু আবার দেখা গেছে 3 কেজি ওজন বেড়ে গেছে। এরকম কিন্তু আমরা এই স্টাডি গুলোতে আমরা ইন্টারন্যাশনাল জার্নাল অফ ওবেসিটি এগুলোতে পাবলিশড হয়েছে এই জিনিসগুলো, যে ফ্যামিলি কাউন্সেলিং, তার স্পাউস কাউন্সেলিং এবং সবগুলোকে সোশ্যাল সাপোর্ট যদি কেউ থাকে তাহলে কিন্তু সে ভালো থাকবে। আরেকটা হচ্ছে যে কগনিটিভ রিকনস্ট্রাকশন, সেটা হচ্ছে যে আমি চিন্তা করবো যে না আমি চেষ্টা করবো আমি ভালো হয়ে যাবো, আমি চেষ্টা করবো আমি ভালো হয়ে যাবো, আমি চেষ্টা করলে ওজন কমাতে পারবো। সবসময় এই পজিটিভ ফিডব্যাকটা আমাদের মনের মধ্যে যদি আমরা দিতে থাকি, প্রবলেম সলভিং কেমন, যে প্রবলেম সলভিংটা কি, সেটা হচ্ছে যে অনেক খাবার রেস্টুরেন্টে বুফে, কেমন বুফেতে কি খাবো এই প্র্যাকটিসটা আমাদের গড়ে তুলতে হবে, ওই অভ্যাসটা গড়ে তুলতে হবে যে বুফে গেলেই মজার সব খাবারগুলো আমরা খেয়ে ফেলবো, তা না, আমরা বেছে বেছে জানো যে লো ক্যালোরি খাবার যেগুলো আছে, অনেক সুইটেন খাবার যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে লো ক্যালোরি খাবারগুলো আমরা পছন্দ করলাম, ফ্রুটস ভেজিটেবলস এগুলো পছন্দ করলাম, কেমন সালাদ গুলো খেলাম, কেমন জাম্প করে আমরা রাইসে যেন না আছে। আরেকটা কি হবে যে না বলতে শিখতে হবে, কেমন আপনি আত্মীয় বাসায় গেলেন, আপনাকে খুব খাওয়াচ্ছে, কেমন না বলতে শিখতে হবে। হ্যাঁ, যে আমার পেটে সমস্যা হচ্ছে, অথবা আমি একটু ইয়ে করছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো না বলতে শিখতে হবে, তাইলে কিন্তু আপনি ভালো থাকবেন। এবং স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। এবং পেশেন্ট যদি আপনি দেখেন অ্যাডহেয়ার করছে না আপনার, তাহলে কিন্তু তাকে দোষারোপ করা যাবে না। ডু নট টেক পেশেন্ট বিহেভিয়ার পার্সোনালি, যে হ্যাঁ আপনি তো পারেন না, অথবা আপনি তো খুবই রিল্যাক্স, এভাবে হবে না, এরকম এরকম কথা বলা যাবে না। অ্যাসিওর ল্যাক অফ প্ল্যানিং, কেমন অ্যাজিউম ল্যাক অফ প্ল্যানিং, মানে যেটা হচ্ছে যে কেন ফেলিয়ার হলো, কারণ প্ল্যানিং এর অভাব ছিল, এটা বলতে হবে যে আপনার প্ল্যানিংটা ঠিক হয় নাই, সেজন্য মোটিভেশনটা হয়তো ঠিক হয় নাই, সেরকম হয়েছে। ডু নট ক্রিটিসাইজ দ্য পেশেন্ট, কেমন পেশেন্টকে ক্রিটিসাইজ করলে কিন্তু সে রণে ভঙ্গ দিয়ে চলে যাবে, সুতরাং ক্রিটিসাইজ করা যাবে না। আইডেন্টিফাই অবস্টেকলস, কি কি সমস্যা হচ্ছে, আসলে তার টাইমের প্রবলেম, নাকি তার প্ল্যানিং এর প্রবলেম, নাকি বাসায় খাবার দাবার এরকম তৈরি হচ্ছে, সব এই প্রবলেম গুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে, কেন আপনি পারছেন না বলেন আপনি। তো ডিটারমিনেশনটা দেখতে হবে, অ্যাকনোলেজ দ্য ডিফিকাল্টিজ, বিহেভিয়ারাল চেঞ্জেস এন্ড প্রোভাইড এনকারেজমেন্ট তাদেরকে করতে হবে, এবং ডেভেলপ এ নিউ প্ল্যান, নতুন প্ল্যান তাকে দিতে হবে, হ্যাঁ আপনি এইভাবে করলে পারবেন, এই জিনিসটা করতে হবে। কেমন স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, কেমন 80% কিন্তু ডিজিজ, আমাদের মেটাবলিক ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু আমাদের 80% আমরা প্রিভেন্ট করতে পারি শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। সুতরাং এটার দিকে আমাদের জোর দিতে হবে, এবং কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে হবে, ইন্সপায়ারিং ক্যারিয়ার, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রিলেশনশিপ, এগুলোর মধ্যে থাকতে হবে। কেমন যদি আপনার মন খারাপ থাকে তাহলে কিন্তু আপনি বেশি বেশি খাবেন, এগুলো একটু দেখতে হবে যে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। তো যাই হোক, তো অনেক মেডিকেশন আছে যেগুলো ওজন কমানোর ক্ষেত্রে দেয়া যায়, কিন্তু দেখেন যতই আপনি দেন এটা কিন্তু রিগেইন করার একটা চান্সেস থাকে। হ্যাঁ, মেইনটেনেন্স ওয়াইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এবং এটা খুবই চ্যালেঞ্জিং, সেজন্য এটা কিন্তু রিগেইন করে যাওয়ার চান্স থাকে। সুতরাং সবগুলো জিনিস যদি একসাথে আপনি মিশান, ডায়েটারি মডিফিকেশন, এক্সারসাইজ, বিহেভিয়ারাল থেরাপি, এবং আলটিমেটলি ওয়েট লুজিং মেডিকেশন যদি দেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো সাস্টেইন করে যায়। এবং আপনার যখন ওজন কমে তখন কিন্তু আমাদের গ্রেলিন একটা হরমোন আছে, এটা কিন্তু অনেক বেড়ে যায়, যার ফলে ক্ষুধা কিন্তু অনেক বেড়ে যায়। সো এই কিন্তু একটা হাইপোথ্যালামিক সেট পয়েন্ট থাকে, কেমন ও চাই সবসময় যে যে খাবারটাকে বেশি খেয়ে তার আগের যে সেট পয়েন্টে নিয়ে যেতে, কেমন সেজন্য ধীরে ধীরে যদি ওজন কমান, যে ওয়েট লস এর মধ্যে ড্রিফট এন্ড শিফট আছে, কেমন যদি ধীরে কমান তাহলে কিন্তু আপনার এটা সাস্টেইন হবে। আপনি তাড়াহুড়ো করে কমান, যেমন কেটো ডায়েটে, কেমন তাড়াহুড়ো করে 15 দিনেই দেখা যায় যে 10 কেজি 15 কেজি কমে গেল, সে কিন্তু সেই গ্রেলিন হরমোন কিন্তু আপনাকে টেনে নিয়ে যাবে আবার সেই আগের সেট পয়েন্টে। সুতরাং ধীরে 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 ওজন কমান, লম্বা সময়ের প্ল্যান করেন যে 1 বছরে আমি এতটুকু কমাবো, দিস ইজ দ্য আমার 7 দিনে আমার 10 কেজি কমায় ফেলতে হবে, 7 দিনে 5 কেজি কমায় ফেলতে হবে, এরকম আনরিয়ালিস্টিক এবং যে ডেট্রিমেন্টাল গোল কিন্তু সেট আপ করা ঠিক না। সো এই যে হরমোন গুলো কিন্তু আপনাকে বাধা দিবে, যে আপনি এই ক্যালোরি এক্সপেন্ডিচার করতে কিন্তু আপনাকে দিবে না, এবং আলটিমেটলি আপনাকে নিয়ে যাবে সে আগের ওজনে। সেজন্য ডায়েট, এক্সারসাইজ এগুলোর সাথে কিন্তু আমাদের ফার্মাকোলজিক্যাল থেরাপি কিন্তু অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। এবং ফার্মাকোলজিক্যাল থেরাপি যদি আমরা দিই, দেখেন হলুদ দাগটা হচ্ছে শুধুমাত্র ডায়েটারি মডিফিকেশন, এক্সারসাইজ। ফার্মাকোলজিক্যাল থেরাপি হচ্ছে যখন ব্ল্যাক লাইনে আপনি দেখতে পাচ্ছেন যে ফার্মাকোলজিক্যাল থেরাপি দিলে কিন্তু সাস্টেইন হতে থাকে। এবং
সেই বেনিফিট গুলো পাওয়ার জন্য FDA অ্যাপ্রুভড অনেকগুলো ড্রাগ রয়েছে, তার মধ্যে দুটো কিন্তু বাংলাদেশে পাওয়া যায়, একটা হচ্ছে অর্লিস্টেট আর একটা লিরাগ্লুটাইড। এই দুটো ওষুধ কিন্তু বাংলাদেশে পাওয়া যায় এবং আমরা যখন দেখি যে লাইফস্টাইল বিহেভিয়ারাল মডিফিকেশন থেরাপি এগুলোতে খুব একটা কাজ করছে না, তখন তাকে তার ওয়েট লসটাকে সাস্টেইন করানোর জন্য কিন্তু আমরা ড্রাগ গুলো ইউজ করতে পারি। এবং কখন ইউজ করতে পারি? যখন আমরা লাইফস্টাইল মডিফিকেশন এর সাথে এটা ইউজ করব এবং যখন দেখবো যে মরবিডিটি আছে এবং তার যে কাট অফ BMI সেটা পার হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দিতে পারবো ওয়েট লস মেডিকেশন। আর যদি কোনো কিছুতেই কাজ না হয়, অথবা 40-এর বেশি BMI চলে যায়, অথবা মরবিডিটির সাথে তার 35 এর উপরে BMI আছে, তখন ব্যারিয়াট্রিক সার্জারি করতে হয়। এবং ব্যারিয়াট্রিক সার্জারি করে কিন্তু আপনারা জানেন অনেক স্টার আছে যারা অনেক ভালো আছে এখন ব্যারিয়াট্রিক সার্জারি করে। এবং অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদের আসলে ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে যে কাকে আমরা ব্যারিয়াট্রিক সার্জারি করব। এখানে ড্রাগের ডোজ গুলো দেওয়া আছে কিভাবে আমরা দিই। তো আমাদের দেশে যে লিরাগ্লুটাইড পাওয়া যায় 0.6, 1.2, 1.8, 3 মিলিগ্রাম পর্যন্ত আমরা কনস্ট্রাক্ট করতে পারি লিরাগ্লুটাইড। এবং অর্লিস্টেট যেগুলো আছে 120 মিলিগ্রাম, এগুলো কিন্তু 3 বেলা আমরা দিতে পারি ওজন কমানোর জন্য। এবং দিস ড্রাগস আর ইফেক্টিভ তখন আপনি লাইফস্টাইল মডিফিকেশন করবেন, আপনার লাইফস্টাইল মডিফিকেশন আপনার চেষ্টাটাকে অ্যাম্পলিফাই করবে, কেমন? সো এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং প্ল্যানিংটা ঠিক করতে হবে যে ইনসুলিনের পরিমাণ কমিয়ে আমরা যদি GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট দিই, SGLT2 ইনহিবিটর দিই, তাহলে কিন্তু তার ওজন কমে আসার সম্ভাবনা বাড়বে। সো এই জিনিসগুলো প্ল্যান করতে হবে। ফাইনালি আমি শেষ করতে চাই একটা কেস দিয়ে। কেসের নাম দিয়েছি বিলিভ ইট অর নট, দিস ইজ দ্য হাইয়েস্ট ওয়েইং পেশেন্ট ইন মাই লাইফ। তার ওজন হচ্ছে 250 কেজি এবং মিস্টার আলাউদ্দিন 39 ইয়ার্স, 167 সেন্টিমিটার, তার BMI হচ্ছে 88 কেজি পার মিটার স্কোয়ার। উনি আমার কাছে এসেছিলেন, তার ডায়াবেটিস স্বভাবতই হয়েছে, ফাস্টিং 12 আফটার ব্রেকফাস্ট 18, HbA1c 85%, 8.5%। তাকে কিভাবে বাঁচাবেন? এবং এই পেশেন্ট কিন্তু যদি আপনি তাকে ম্যানেজ না করতে পারেন, সে কিন্তু মারা যাবে ওবেসিটির জন্য, কেমন? যে দেখেছেন না যে 50% পেশেন্ট যখন 40-এর বেশি BMI যাবে, 50-এর কাছাকাছি BMI চলে যাবে, তারা কিন্তু 50 বছরে এসে রিচ করতে পারবে না। অলরেডি কিন্তু সে 39 ইয়ার্স হয়ে গেছে, কেমন? তার যদি আপনি ওজন কমাতে না পারেন তাহলে কিন্তু তার আয়ু বেশি দিন নাই। So following up the anti-obesity medication, liraglutide, true or false? True. Metformin, true or false? False. অনেকে আমরা ওজন কমানোর জন্য মেটফরমিন দিই। So metformin is not a drug for weight reduction. Orlistat, true, বাংলাদেশে পাওয়া যায়। Naltrexone, bupropion combination, true. Acarbose, যদিও মনে হয় যে ব্রাশ বর্ডার থেকে গ্লুকোজ কমাচ্ছে, কিন্তু এটাতে ওয়েট লসের জন্য আসলে এটা অ্যাপ্রুভ না। সো ফাইনালি আমরা টেক হোম মেসেজ যেটা বলতে চাই যে ডায়েট, এক্সারসাইজ, বিহেভিয়ারাল মডিফিকেশন ইজ দ্য কি পয়েন্ট। এটাই কিন্তু বেস লাইন। এবং আমাদের গ্যাপ হয়ে যায় কোথায়? বিহেভিয়ারাল মডিফিকেশন আমরা করতে বলতে পারি না, আমরা সময় পাই না, অথবা এগুলো আমরা করতে আলটিমেটলি পেশেন্টকে ঠিকমতো অথবা আমরা বলে দিই না, সেই জন্য কিন্তু পেশেন্ট গুলো ফেল করে। এবং এই স্ট্যান্ডার্ড পার্টের সাথে যখন ওজন কমতে চাইবে না, তখন আমরা এর সাথে আমরা যোগ করতে পারি যে ওয়েট লুজিং মেডিকেশন। সো ফুড ইনটেক এগুলো আমরা বলবো। লং টার্ম চেঞ্জেস আমরা কথা বলবো, যে আমরা লম্বা সময়ের জন্য পরিকল্পনা করতে চাই। 7 দিন, 10 দিন, 15 দিনের প্ল্যানিং করলে হবে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। এবং কন্ট্রোলিং দ্য কিউট অ্যান্ড স্টিমুলাই ফ্রম এনভায়রনমেন্ট, কেমন? ক্যান্টিনের ভেতরে না ঢুকে আপনি বাইরে দিয়ে হেঁটে চলে যান, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে আপনি একটু পাশ দিয়ে চলে যান, কেমন? আপনার ক্ষুধা না থাকলেও দেখা যাবে যে ওই এনভায়রনমেন্টে গেলে আপনার খেতে ইচ্ছে করবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেই হবে এবং হাই ইন্টেন্সিটি প্রোগ্রাম সেগুলো আমাদের অ্যাচিভ করতে হবে। প্রিন্সিপাল ডিটারমিনেন্টস, ওয়েট লস অ্যাপিয়ার্স টু বি দ্য ডিগ্রি অফ অ্যাডারেন্স, লেগে থাকতে হবে পেশেন্টকে, বকাবাদি করবেন না, বকাঝকা দিলে পেশেন্ট চলে যাবে, আপনার সাথে লেগে থাকবে না, যার ফলে সে আলটিমেটলি লুজার হবে। এবং তাকে ধরে রাখতে হবে পেশেন্টকে, এবং তাকে বারবার রিইনফোর্স করতে হবে যে আপনার ওজন কমালে এই বেনিফিট আপনি পাবেন এটা। এবং পেশেন্টের প্রেফারেন্সের কথা জিজ্ঞেস করতে হবে যে আপনি কিভাবে চান, আপনি কতটুকু পারবেন, কেমন? যে পারবে না তাকে জোর করে ওইটা বলতে গেলে অসুবিধা, সেজন্য তার লাইফস্টাইলের সাথে মিলিয়ে আমাদের আসলে ইন্টারভেনশন করতে হবে। বিহেভিয়ারাল মডিফিকেশন স্ট্র্যাটেজি মাস্ট বি কন্টিনিউড টু মিনিমাইজ দ্য সাবসিকুয়েন্ট ওয়েট লস। এগুলো আমাদেরকে আসলে মনে রাখতেই হবে। So thank you very much for your patient sharing. Over to our moderator, Bonna, for further proceedings. Thank you, sir, for your valuable and nice presentation.
I hope we all have been able to gather valuable information regarding management of obesity, which will help us to a great extent in our professional life. Now the floor is open for question and answer session. Dear audience, you can ask any question to our honorable teacher. Bonna can discuss some important points. Sir, Which were left behind. sir, is there any weight loss target per month? Weight loss target? Per week, 1 pound per week can be a standard one. So মাসে যেটা আমরা বলতে চাই মাসে 1 কেজি এরকম, কিন্তু এটা কোয়াইট স্ট্যান্ডার্ড। কেমন? অনেকে মাসে 5 কেজি 7 কেজি কমাতে চায়। কেমন? মাসে কিন্তু 1 কেজি কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা টার্গেট বলে আমি মনে করি। স্যার, ডিউরিং চয়েস অফ ফার্মাকোথেরাপি স্যার কখন আমরা অর্লি স্টেট এবং কখন আমরা স্যার GLP-1 অ্যাগনিস্ট আমরা স্যার চয়েস করব? যখন পেশেন্টের BMI 27 পার হয়ে যাচ্ছে, লাইফস্টাইল মডিফিকেশন করছেন, কাজ হচ্ছে না, তখন আপনি স্টার্ট করতে পারেন। মানে অর্লি স্টেট কখন স্যার? আর স্যার GLP-1 অর্লি অ্যাগনিস্ট স্টেট এটা কি হচ্ছে স্যার? যে তখনই স্টার্ট করবেন। এটার আসলে অর্লি স্টেট দিবেন নাকি লিরাগ্লুটাইড দিবেন এটার কোনো কাট অফ নাই, কিন্তু যেটা হচ্ছে যে আপনি পেশেন্টের সাথে কথা বলবেন যে অনেকেই আছে যারা ইনজেক্টেবল থেরাপি তারা অ্যাকসেপ্ট করতে চাইবে না, ঠিক হয় সেই সব ক্ষেত্রে আপনি ওরাল এজেন্ট দিয়ে স্টার্ট করতে পারেন, যে এটাও টু সাম এক্সটেন্ট ওজন কমায় অ্যালং উইথ লাইফস্টাইল মডিফিকেশন। কেমন? যখন দেখবেন যে ওরাল এজেন্ট ফেল করছে তখন পেশেন্ট উইল বি কনভিন্স যে হ্যাঁ আমার তো এটাতে হচ্ছে না, তাহলে আমরা নেক্সট স্টেপে যাই আমরা। কেমন? সেটা পেশেন্টের সাথে ডিসকাস করে আসলে করতে হবে। প্রথমে যদি আপনি তাকে ইনজেকশন দেন তাহলে কিন্তু পেশেন্ট পালিয়ে যাবে। পেশেন্ট পালিয়ে যাবে এবং বলবে যে না আমি তো এই চিকিৎসা করব না। কেমন? এটা খুব প্র্যাকটিক্যাল একটা ব্যাপার, হ্যাঁ? তো আপনি দেখেন, সময় নেন। এটা তো ওয়েট ম্যানেজমেন্ট আসলে এখানে হারি করার কিছু নাই, তাড়াহুড়ার কিছু নাই। কেমন? এটা গ্র্যাজুয়ালি ম্যানেজ করতে হয় এবং পেশেন্টকে সবসময় আপনার গ্রিপের মধ্যে রাখতে হবে। পেশেন্টকে সবসময় আপনি কনভিন্স করে রাখতে হবে এবং তার কনফিডেন্স যেন নষ্ট না হয় সেটার জন্য খেয়াল করতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার, অনেক পেশেন্ট হচ্ছে মানে কমপ্লেন করে যে ডিউরিং ল্যাকটেশন ওদের খুব বেশি হাইপারফেজিয়া হয় এবং খুব বেশি ওয়েট গেইন হয়। তো এটার স্যার হচ্ছে মানে কজটা কি আর আমরা ম্যানেজমেন্টও বা কিভাবে করব? আর মেইনলি এটিওলজিটা কি? কজ হচ্ছে যে বেসিক্যালি দেখবেন যে দাদি নানি যারা আছেন, বাসায় মুরব্বি যারা আছেন, তারা একটু চাপ দেয় যে আপনি ব্রেস্ট ফিডিং করছেন, তো তোমার ব্রেস্ট ফিডিং করছো, তুমি ডায়েট করছো, তোমার বাচ্চা দুধ পাবে না, এরকম যারা দেখবেন যে প্রেশারাইজড হয়ে কিন্তু অনেক বেশি বেশি খায়। তো ব্রেস্ট ফিডিং এর সময় কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ। কেমন? ব্রেস্ট ফিডিং করলে আপনার বেবি নিউট্রিশন পাচ্ছে, পাশাপাশি আপনার কিন্তু ক্যালোরি খরচ হচ্ছে। কেমন? মিল্ক সিক্রেশন হচ্ছে, সেখানে তো আপনার অনেক ক্যালোরি যাচ্ছে। তো এটা একটা অনেক বড় সুযোগ। আপনি যদি হাঁটাহাঁটি এক্সারসাইজ করেন, পাশাপাশি যদি ব্রেস্ট ফিডিং করেন, তাহলে কিন্তু ওজন কমে যাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন আসছে, a female patient preparing for conceive want to reduce BMI, how to reduce weight loss? সো আপনি খুব গুরুত্বপূর্ণ How to কোয়েশ্চেন reduce করেছেন ডক্টর BMI? রোমানা আফরোজ কোয়েশ্চেন করেছেন। তো যেটা হচ্ছে যে এটা অনেক সময় দরকার পড়ে, স্পেশালি যারা পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে না, অ্যানোভুলেশন হতে থাকে, তারা কনসিভ করতে পারছে না, সেসব ক্ষেত্রে আপনি যদি 5 থেকে 7% ওজন কমাতে পারেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ ছাড়াই কিন্তু তার কনসিপশন হয়ে যায়। তো সেজন্য যেটা আপনি কোয়েশ্চেন করেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে ওয়েট লস মেডিকেশন, ওয়েট লস বিফোর প্রেগন্যান্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আপনি করতে পারেন। লাইফস্টাইল মডিফিকেশন এর পাশাপাশি বিহেভিয়ারাল মডিফিকেশন এগুলো আপনি বলবেন। তাতে যদি পেশেন্ট অ্যাচিভ করতে না পারে তাহলে আপনি ওয়েট লস মেডিকেশন আপনার প্রেসক্রাইব করতে পারেন। যদি আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে অবশ্যই দিতে পারেন এবং
এটা বলে দেওয়া দরকার যে ওয়াশ আউট পিরিয়ড প্রেগনেন্সি নেওয়ার আগে 1 থেকে 3 মাস এই ড্রাগগুলোর ওয়াশ আউট পিরিয়ড দিয়ে তারপরে মানে প্রেগনেন্সি নেওয়ার 1 থেকে 3 মাস আগেই কিন্তু এই ওষুধগুলো বন্ধ করে দিয়ে তাদেরকে ওই সময়টা ড্রাগ ফ্রি রাখতে হবে, যেন আনটুয়ার্ড ইফেক্ট অফ এনি ড্রাগ যেন তার মধ্যে না যায়। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ব্যারিয়াট্রিক সার্জারি পরে যে স্যার কমপ্লিকেশন হয় লেট ডাম্পিং সিনড্রোম, ওটাতে স্যার রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া এই জিনিসটা কি স্যার এবং কিভাবে হয় স্যার? রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া যেটা হচ্ছে যে যেগুলো হচ্ছে ডাম্পিং সিনড্রোম আর কি, কেমন যে অনেকখানি তার খাবার একসাথে ইন্টেস্টাইনে চলে যায়, কেমন ওইখান থেকে আপনি জানেন তাই না, এল সেল থাকে ইন্টেস্টাইনে, এখান থেকে GLP-1 তৈরি হয় এবং সেটা কিন্তু আলটিমেটলি প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে টু সিক্রেট ইনসুলিনস, এবং ইনসুলিন সিক্রেশন হলে কিন্তু সুগার কমে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এগুলো অনেকগুলো মেকানিজম আছে, তো এখানে কিছু অসমোটিক ব্যাপারও যায়, সবকিছু মিলিয়ে আসলে হয় এটা রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া। তো ব্যারিয়াট্রিক সার্জারি তো ডেফিনেটলি লাইফ সেভিং, কিন্তু তার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, তো সেগুলো পেশেন্টের সাথে ডিসকাস করে। এবং ব্যারিয়াট্রিক সার্জারির পরে আসলে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট যেটা, সেটা কিন্তু খুবই ট্রিকি একটা ব্যাপার এবং এখানে একটা টিম কাজ করতে হয়। তো এই টিমে নিউট্রিশনিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, সার্জন এটা কিন্তু একসাথে কাজ করতে হয়, হ্যাঁ কাউন্সিলর একসাথে কাজ করতে হয়, তাহলে কিন্তু আমাদের ব্যারিয়াট্রিক প্রোগ্রাম কিন্তু এটা কিন্তু সাকসেসফুলি রান করা যায়। শুধুমাত্র একজন সার্জন সার্জারি করে ছেড়ে দিল, এরপরে তার যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে অথবা তার যে কমপ্লিকেশন হওয়ার চান্সেস থাকবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সিস, এগুলো কিন্তু ম্যানেজ করার জন্য আমাদেরকে ট্রেনড আপ হইতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আর কোনো কোশ্চেনের জন্য কি স্যার ওয়েট করব? না, আমার মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে, 11টা বাজে, আমরা ক্লোজ করতে পারি আসলে। Thanks a lot, sir, for attending this program in your busy schedule. We expect that you will further enlighten us with another topic in future. Thank you very much. Thank you, sir. And I also want to convey my heartiest thanks to our group admin, Dr. Morshida Mitu. And last but not the least, I also would like to convey my thanks to our dear audience for making this function as a grand success. I again thank everyone for your presence hearing. Thank you all. Good night, sir. Stay safe, everyone. তাহলে আমরা এখানে শেষ করতে পারি স্যার। Thank you very much. Thank you, sir.